বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এস.এম.জেড ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি প্রথম বর্ষের একটি অধ্যায়, যেটি আমাদের মোটামুটি শেষ বলাই যায় এবং এটা ক্লাসেও তোমাদের শেষ হয়েছে, বিস্তার পরিমাপ, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। আসলে অলরেডি তোমাদের এই কোর্সটি সম্পূর্ণ শেষ এবং তোমাদের রিভিশনেরও প্রায় আমরা শেষ পথে। এখন আমি জানি না তোমাদের আর ক্লাসের দরকার আছে কিনা, কিন্তু আমার মনে হলো যে এই ক্লাসটা তোমাদের জন্য জরুরি, এই জন্য আমি আসলাম। পরবর্তীতে তোমাদের যদি ক্লাসের দরকার হয় তোমরা আমাকে মেসেঞ্জারে নক করবে। তো আমি শুরু করতেছি। গত ক্লাসে আমরা দেখতে পেয়েছিলাম যে আজকে বিস্তার পরিমাপের দ্বিতীয় লেকচার। গত পর্বে আমরা দেখতে পেয়েছিলাম যে তোমার বিস্তার পরিমাপ কী, বিস্তার কী, এবং বিস্তার পরিমাপের দুইটা ধরন তোমরা জানো। একটা হচ্ছে অনপেক্ষ বিস্তার পরিমাপ, একটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। আমরা গত পর্বে অনপেক্ষ বিস্তার পরিমাপগুলো দেখতেছিলাম। সেটা হচ্ছে আমরা পরিসর এবং তোমার গড় ব্যবধান আমরা দেখছি পুরোপুরি। পরিসরের থেকে আমরা দেখছিলাম তোমার বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কেমন হয়, বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে পরিসর কীভাবে নির্ণয় করে, এবং শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কীভাবে পরিসর নির্ণয় করে। ঠিক একইভাবে আমরা গড় ব্যবধান নির্ণয় করছি, একটা হচ্ছে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে, একটা হচ্ছে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে। এবং আমরা গড় ব্যবধান তিনভাবে দেখানোর চেষ্টা করছি। একটা হচ্ছে গড় হতে মাপা গড় ব্যবধান, একটা হচ্ছে মধ্যমা থেকে মাপা গড় ব্যবধান, এবং একটা হচ্ছে প্রচুরক থেকে মাপা গড় ব্যবধান। আজকে আমরা শুরু করব চতুর্থক ব্যবধান দিয়ে। এটা হচ্ছে অনপেক্ষ বিস্তার পরিমাপের একটা টাইপ। কি বললাম? চতুর্থক ব্যবধান, বা এটাকে বলে কোয়ার্টাইল ডেভিয়েশন। এটার আরেকটা নাম হচ্ছে কি বলবো এটাকে, সেমি কোয়ার্টাইল রেঞ্জ। সেমি কোয়ার্টাইল রেঞ্জ, বা এটাকে বলে আন্ত চতুর্থক পরিসর এটাকে বলে, বুঝছো? একটা হচ্ছে এটার নাম চতুর্থক ব্যবধান অথবা আন্ত চতুর্থক পরিসর। ওকে, তা আমি শুরু করি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। প্রথমে শ্রেণীকৃত না অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কীভাবে আমরা নির্ণয় করবো সেটা দেখো। অশ্রেণীকৃত উপাত্ত, মনে করো তোমাদেরকে বলা হলো, তোমরা যদিও বিষয়টা জানো, কারণ তোমরা চতুর্থক নির্ণয় করা শিখে গেছো, তোমরা মোটামুটি বিষয়টা জানো। তারপর আমি যেহেতু রিভিশন দিচ্ছি তোমাদেরকে একবার জানাই। ধরো অশ্রেণীকৃত উপাত্ত বলতে আমরা বুঝি 11, মনে করো 12, 20, 8, 16, 15, 13, 5, 9, মনে করো 14। এই হচ্ছে তোমার তথ্য। তোমাদেরকে এই তথ্য থেকে তথ্য দেওয়া আছে, বললো যে এই তথ্য থেকে তোমরা চতুর্থক ব্যবধান নির্ণয় করো। চতুর্থক ব্যবধান নির্ণয় করো। কীভাবে চতুর্থক ব্যবধান নির্ণয় করবা? দ্যাটস দ্য কোয়েশ্চেন। মজা আছে, দেখো। তোমরা জানো যে আমরা জানি প্রথম চতুর্থক, তোমরা নর্মালি যে সূত্রগুলো করছো, প্রথম চতুর্থক বা তোমাদের বইপত্রে দেখবা যখন অশ্রেণীকৃত উপাত্ত দেওয়া থাকে তখন আমরা কীভাবে নির্ণয় করি। ফার্স্ট এটাকে আমরা তোমার সিরিয়ালি সাজাবো। ফার্স্টে আমরা সিরিয়ালি সাজানোর পরে যেটা হবে সেটা হচ্ছে এভাবে লিখবা যে সাজিয়ে পাই। ছোট থেকে বড় থেকে ছোট, যেভাবে সাজাও। ফার্স্টে হচ্ছে 5, তারপর হচ্ছে 8, 9, 11, 12, 13, 14, 15, 16, 20। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, সাজানো শেষ। এবার আমরা কীভাবে নির্ণয় করব দেখো। সুতরাং এখানে n সমান হচ্ছে কত? 10, মানে এখানে 10টা মান দেওয়া আছে। এখন আমরা যেটা করব, সুতরাং অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে প্রথম চতুর্থক বা Q1 সমান হচ্ছে তোমার n+1 ডিভাইডেড বাই 4তম মান। অর্থাৎ এখানে n এর মান কত? 10। 10 একে 11। আচ্ছা, এখানে 12টা মান দিই, তাহলে দেখতে সুন্দর দেখাবে। আর একটা মান দিই, ধরো 22, ভেজাল না করি। তাহলে n এর মান হচ্ছে এখানে 11। তাহলে 11 সঙ্গে 1 যোগ করলে কত হবে? 12/4। তার মানে হচ্ছে তোমার 12/4তম মান সমান হচ্ছে তৃতীয়তম মান। এখানে থার্ড মান কত? 9। তার মানে প্রথম চতুর্থক হচ্ছে 9। এবার আমরা তৃতীয় চতুর্থক বের করি একইভাবে। Q3 সমান হচ্ছে তোমার একই জিনিস, কোনো পার্থক্য নাই। 3 × n+1 3 × n+1 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 4তম
মান। তো একইভাবে তোমার হচ্ছে এখানে 11 11 একে 12, 12 3 12 36, 36 ভাগ 4তম মান সমান সমান হচ্ছে 9তম মান, মানে 1 2 1 2 3 4 5 6 7 8 9 16। তার মানে আমরা জানি অতএব চতুর্থক ব্যবধান সমান সমান Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। তোমরা সূত্রটা আগে দেখছো। Q3 এখানে হচ্ছে 16, Q1 হচ্ছে 9 আর 2 হচ্ছে 2। তার মানে মান হচ্ছে তোমার 16 থেকে 9 বাদ দিলে 7 থেকে 2 দিয়ে ভাগ করলে 3.5। এটা হচ্ছে আমাদের তোমার চতুর্থক ব্যবধান। এখন তোমার হচ্ছে আমরা তোমার হচ্ছে এই জিনিসটাই করব জোড় সংখ্যক উপাত্তের বেলায়। মানে এখানে তো তোমার হচ্ছে তোমরা দেখতে পেয়েছো আমি n+1 আনছি, তাই না? একই জিনিস আমরা যদি জোড় সংখ্যক উপাত্তের বেলায় করি তখন বিষয়টা আসলে কেমন হবে এটা তোমাদেরকে একটু জানতে হবে। ওকে, এটা কি বুঝতে পারছো তোমরা? কিছুই করে নাই, বেজোড় সংখ্যক উপাত্ত যখন দেওয়া থাকবে তখন আমরা তোমার হচ্ছে এভাবে করার চেষ্টা করব। এখন আমরা এটাকে জোড় বানিয়ে দিই, দেখো কি হয়। ধরো এখানে 22 বাদ দিয়ে দিলাম, মানে এখন কয়টা হলো? 10টা হলো না? এখন কি হয় দেখো, এখন খুবই মজা আছে। ধরো তাহলে এখানে কত হবে তখন বলো তো? 10, তাই তো? 10, তাহলে 11 ভাগ 4-এ আসবে তোমার 3.25। মনোযোগ দিয়ে দেখবা। এখন 3.25তম মান কি তুমি বের করতে পারবা? আছে এখানে 3.25তম মান? ইয়েস, দেখো এই 0.25 দেখছো না, এই যে 0.25 যখন জোড় সংখ্যক উপাত্ত দেওয়া, আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে যখন জোড় সংখ্যক উপাত্ত তোমার দেওয়া থাকবে তখন আমরা কিভাবে চতুর্থক ব্যবধান নির্ণয় করব। তো ফার্স্টে 3.25 পাইলা, অতএব লিখলাম নির্ণেয় প্রথম চতুর্থক। মনোযোগ দিয়ে দেখো, চতুর্থক Q1 সমান সমান 3তম মান প্লাস 4তম মান মাইনাস 3তম মান ইন্টু 0.25। এটা হচ্ছে সিস্টেম। দেখো তৃতীয় মান প্লাস চতুর্থ মান থেকে তৃতীয় মান বাদ দিয়ে 0.25 গুণ করতে হবে, 0.25 গুণ করতে হবে। যদি এখানে 0.5 থাকতো তাহলে কী করতাম? তৃতীয়তম মান যোগ চতুর্থ মান মাইনাস তৃতীয়তম মান ইন্টু 0.5। এই হচ্ছে সিস্টেম। তাহলে এখানে আমার তৃতীয় মান কত আসছে? 9। চতুর্থ মান কত? তোমার হচ্ছে 11 থেকে 9 বাদ দাও 2, 2 দিয়ে আড়াইকে গুণ করো, তো 2 দিয়ে 0.25কে গুণ করলে কত হয়? 0.5। সো আমার এখানে আসবে তোমার মান 9.5। এটা আমাদের হচ্ছে প্রথম চতুর্থক। ঠিক একইভাবে আমরা যখন তৃতীয় চতুর্থক নির্ণয় করব তখন কি আসবে দেখো, এখানে আসবে ধরো তৃতীয় চতুর্থক, তখন তোমার হবে 3 দিয়ে গুণ করবা, 31 গুণন 3 11 33, তো 33 ভাগ 4 কত হয়? 33 ভাগ 4-এ তোমার হচ্ছে ক্যালকুলেটর তো আমার হাতে নেই, দেখি একবার। 4 4 আটা 32, নামলো 10, 4 দুগুণা 8, নামলো আবার তোমার হচ্ছে 2 0, 4 5 8.25। সো তোমার এখান থেকে আসবে তোমার হচ্ছে 8.25। তো কীভাবে নির্ণয় করবা? তাহলে এখানে হবে কত? 8তম মান, এখানে হবে 9তম মান মাইনাস 8তম মান ইন্টু 0.25। যা আসবে তাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে 8তম মান কত দেখো, 1 2 3 4 5 6 7 8 15। সো 15 প্লাস 9তম মান কত? 16 মাইনাস 15 ইন্টু 0.25। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার। আমি কি বোঝাচ্ছি যে যখন উপাত্তে জোড় সংখ্যক অশ্রেণীকৃত উপাত্তে জোড় সংখ্যক মান দেওয়া থাকবে তখন আমরা তোমার হচ্ছে কিভাবে চতুর্থক ব্যবধান নির্ণয় করতে পারি। কিছুই না, এখানে আমরা দেখলাম একটা ফ্র্যাকশানে ভ্যালু আসছে, যেহেতু তোমার হচ্ছে এখানে জোড় সংখ্যক উপাত্ত দেওয়া ছিল ফ্র্যাকশানই আসবে। তো সেখানে আমরা দেখতে পাইলাম তোমার হচ্ছে এখানে 0.25 3.25তম মান আসছে ফার্স্ট চতুর্থক বা ফার্স্ট কোয়ার্টাইল। আমরা কি করলাম? লিখলাম তৃতীয়তম মান প্লাস চতুর্থতম মান থেকে তৃতীয়তম মান বাদ দিয়ে এই ফ্র্যাকশনটা আমরা গুণ করি। এটা হচ্ছে সিস্টেম। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার। এখন আমরা তোমার হচ্ছে একটা তোমার করব। এখন আমরা একটা
শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কিভাবে আমরা চতুর্থক ব্যবধান নির্ণয় করতে পারি সেটা আমরা দেখব। শ্রেণীকৃত উপাত্ত, তাহলে দেখো শ্রেণী মানে শ্রেণী বা ক্লাস, শ্রেণী আর হচ্ছে তোমার গণসংখ্যা। ওকে, শ্রেণী এবং হচ্ছে গণসংখ্যা। এটা হচ্ছে প্রশ্ন। বললাম 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। মনোযোগ দিয়ে দেখো, গণসংখ্যা দিলাম হচ্ছে 10, 20, 30, 15, 25, 5। এই হচ্ছে তোমার কোয়েশ্চেন। তোমাদের এখান থেকে বলা হলো যে চতুর্থক ব্যবধান নির্ণয় করো, বা এটার আরেক নাম হচ্ছে আন্ত চতুর্থক পরিসর, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ অথবা কোয়ার্টাইল ডেভিয়েশন। সো আমরা যখন তোমার হচ্ছে চতুর্থক ব্যবধান নির্ণয় করব, আমাদের লাগবে শুধু একটা জিনিস, সেটা হচ্ছে তোমার ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, এটাকে বলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ক্লাস। সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি? এই যে 10, 10, 10 যোগ 20, 30, 30 যোগ 30, 60, 60 যোগ 15, 75, 75 যোগ 25, 100, 100 যোগ 5, 105। এই হচ্ছে আমাদের মূল কাজ। এবার আমরা কিভাবে তোমার হচ্ছে চতুর্থক ব্যবধান বের করবো সেটা মনোযোগ দিয়ে দেখো। দেখো, ফার্স্টে আমাদেরকে প্রথম চতুর্থক কীভাবে বের করি আমরা জানি। প্রথম চতুর্থক সমান সমান L1 প্লাস, শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে তোমরা জানো L1 প্লাস n/4। হ্যাঁ, n/4। এখন এখানে একটা মজা আছে, মজাটা হচ্ছে এটা কি জোড় সংখ্যক না বেজোড় সংখ্যক, এটা তোমাকে বুঝতে হবে। এটা আমরা যখন শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে করি, আমরা চেষ্টা করি তোমার হচ্ছে n/4 মাইনাস PCF ডিভাইডেড বাই FM ইন্টু সি। তো এখানে দেখো তোমার L1 এর মান কত আমরা জানি না, n/4 কত এটা দেখি। 105 হচ্ছে তোমার n হচ্ছে 105। 105কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো কত হয়? 105 ভাগ 4, তার মানে হচ্ছে তোমার 25, 26, 26.25। 26.25 এখানে কোথায় আছে? এই CF এর এখানে না? তার মানে প্রথম চতুর্থক শ্রেণীর নিম্নসীমা হবে 20 প্লাস মধ্যমা যেভাবে নির্ণয় করছে একই জিনিস। তাহলে তোমার হচ্ছে 105 ভাগ হচ্ছে তোমার 4 মাইনাস PCF, এটার উপরে মধ্যমা চতুর্থক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে PCF, 10 ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে চতুর্থক শ্রেণীর গণসংখ্যা 20। সো এখানে 20 প্লাস 26.25 মাইনাস 10 ডিভাইড বাই 20 ইন্টু 10। সো 20 প্লাস 16.25 গুণন 10, তার মানে হচ্ছে তোমার 165 ভাগ 20, 20 যোগ 8 দশমিক সামথিং, তার মানে 28 পয়েন্ট সামথিং হচ্ছে তোমার প্রথম চতুর্থক। ঠিক একইভাবে আমরা তৃতীয় চতুর্থক নির্ণয় করব। বুঝছো? কিছুই করে নেই। ফার্স্টে কী করলাম, তোমার মধ্যমা যেভাবে নির্ণয় করি একই সূত্র, জাস্ট এখানে তোমার প্রথম চতুর্থকের বেলায় 2 এর বেলায় এখানে 4 হবে, আর কোনো পার্থক্য নাই। আর এটা হচ্ছে তোমার আমরা n/4 করে দেখলাম আসছে 26.25। তারপর আমরা দেখলাম যে এটা ক্রমযোজিত গণসংখ্যার ভেতরে কোথায় 26.25 আছে, আমরা দেখলাম যে 30-র মধ্যে আছে। এই জন্য আমরা তোমার হচ্ছে এই শ্রেণীর নিম্নসীমা তাহলে কত? 20, এই জন্য এখানে 20 লিখছি। এই একইভাবে আমরা যদি তৃতীয় চতুর্থক নির্ণয় করি, দেখো কি হয়। তৃতীয় চতুর্থক, মনোযোগ দিয়ে দেখো, কিচ্ছু না, জাস্ট 3n। যেহেতু তৃতীয় চতুর্থক জাস্ট 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে তোমার হচ্ছে 26.25কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে কি থাকে? 78 হলে তোমার 78.75। সো 78.75 কোথায় আছে? এটার মধ্যে না? তার মানে তৃতীয় চতুর্থক শ্রেণীর নিম্নসীমা কত? 50। তার মানে 50 প্লাস 78.75 মাইনাস তোমার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে PCF, তার মানে 75 ডিভাইডেড বাই FM হচ্ছে চতুর্থ শ্রেণীর গণসংখ্যা 25 ইন্টু 10, তার মানে 50 প্লাস তোমার 3.75 ডিভাইড বাই 25 ইন্টু 10। সো 50 প্লাস 37.5 গুণন 25, 50 প্লাস 1 পয়েন্ট সামথিং, তার মানে হচ্ছে তোমার তৃতীয় চতুর্থক আসছে 51 সামথিং, প্রথম চতুর্থক হচ্ছে 28 সামথিং। সো আমাদের তোমার চতুর্থক ব্যবধান হবে কি? আমরা জানি Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। যা আসবে তা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার, এবং এটা ক্লাসে আমি মিনিমাম
3 থেকে 4 দিন এটা দেখানো হয়েছে তোমাদের, সুতরাং খুব বেশি আর দেখাবো না এটা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরিমিত ব্যবধান আমরা একটু দেখব। দেখো, খুবই সহজ এবং খুবই সহজ। এটা আসলে ক্লাসে তোমাদের এটা বেশ কয়েকবার দেখানো হয়েছে, এই জন্য আমি আসলে মানে দেখানো জিনিস আবার দেখাচ্ছি, এই আর কি। পরিমিত ব্যবধান, আগে তোমাকে জানতে হবে যে পরিমিত ব্যবধান বিষয়টা আসলে কি। বিষয়টা হচ্ছে এই, কোনো উপাত্তের মানগুলো হতে এদের কেন্দ্রমানের ব্যবধানের সমষ্টিকে বর্গ করে, আচ্ছা আমরা আগে পরিমিত ব্যবধান জানার আগে আমরা একটু ভেদাঙ্কটা জানি। ভেদাঙ্ক বা ভেরিয়েন্স বলে। ভেরিয়েন্স হচ্ছে তোমার কোনো উপাত্তের মানগুলো থেকে তার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গকে আমরা যদি মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করি, তাকে আমরা বলবো তোমার হচ্ছে ভেদাঙ্ক। আরেকবার শোনো, কোনো উপাত্তের মানগুলো হতে তার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা বলতেছি ভেদাঙ্ক। আর এই ভেদাঙ্কর ধনাত্মক বর্গমূল হচ্ছে পরিমিত ব্যবধান, মানে এটাকে বলে ভেদাঙ্ক। দেখো, সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ডিভাইডেড বাই এন, এই হচ্ছে ভেদাঙ্ক। তার মানে পরিমিত ব্যবধান কী হবে? রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ডিভাইডেড বাই এন, এই হচ্ছে পরিমিত ব্যবধান। বা এসডি, বা এটাকে বলে সিগমা। সিগমা দিয়ে দেখায়, ভেদাঙ্ককে দেখায় সিগমা স্কোয়ার দিয়ে, এটার নাম হচ্ছে ভেরিয়েন্স। এটা হচ্ছে পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হচ্ছে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে। আর শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কী হবে ভেরিয়েন্স বলো তো? এফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ডিভাইডেড বাই এন। এখানে কী হবে? রুট ওভার সেম জিনিস, এফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ডিভাইডেড বাই এন। এই হচ্ছে সূত্র। এখন আমরা ছোট্ট একটা অঙ্ক করব। প্রথমে আমরা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কীভাবে আমরা পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক বের করতে পারি সেটা দেখব। এরপর আমরা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কীভাবে তোমার হচ্ছে পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক নির্ণয় করতে পারি সেটা দেখব। মনোযোগ দিয়ে দেখো। খুবই সহজ, সেটা হচ্ছে প্রথমে অশ্রেণীকৃত উপাত্ত 10, 20, 5, 15, 25, 18, 30, 35, এই হচ্ছে তোমার মান। বললো যে উপরোক্ত তথ্য থেকে তোমরা পরিমিত ব্যবধান নির্ণয় করো। ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তোমাদের এটাকে আমরা একটা সিস্টেমে নিয়ে আসতে হবে। তোমাদের বইপত্রে কোন স্টাইলে করছে আমি একটু দেখে নেই। আমি তো আসলে তোমাদের বইটা দেখে নিই ঠিক মতো। দাঁড়াও, পরিমিত ব্যবধান হচ্ছে আচ্ছা ওকে, আচ্ছা দেখো, এটা হচ্ছে অশ্রেণীকৃত উপাত্ত। আমরা একটা সূত্র দিয়ে শিখবো এবং ওটাই তোমাদের সব ক্ষেত্রে কাজে লাগবে। প্রথমে আমরা যখন করবো তখন দেখবে ফার্স্টে এগুলোকে বলে এক্স, প্রত্যেকটা একটা তথ্য মান হচ্ছে এক্স। তাহলে 10, 20, 5, 15, 25, 18, 30, 35, এই হচ্ছে প্রশ্ন। কী করতে হবে? এক্স স্কোয়ার বের করতে হবে। এক্স স্কোয়ার কীভাবে বের করে? 10 10 100, 20 20 400, 5 5 25, 15 15, 225, 25 25, 625, 18 18, 300, 15 15, 16 16 হচ্ছে তোমার 20 20, 400, 18 18 তোমার হচ্ছে 364, হ্যাঁ 30 30, 900, 35 35, 35 গুণন 35 সম্ভবত 1050, তা করি 3 5 15 2 17, 3 5 15 5 হাত থেকে 1, 3 circa 9 1 10, 5 2 2 1225, 35 35, 1225। ওকে, মূল কাজ শেষ। এখন আমরা এটা যোগ করি। সামেশন এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার 500। ক্যালকুলেটরটা তো আমি একটু ওয়েট করো, দেখি ক্যালকুলেটরটা আনি। ঈশান ক্যালকুলেটর আছে নাকি এখানে? ও
ওকে, ক্যালকুলেটর আমি নিয়ে আসছি, সেই যোগটা করি। দেখো 100 যোগ 400 যোগ 25 যোগ 225 যোগ 625 যোগ 364 যোগ 900 যোগ 1225, 3864। 3864 আমার যোগফল। এখন আমরা জানি সূত্র, তোমরা দেখতে পাইছো কি সূত্রটা ছিল এমন যে তোমার ভেদাঙ্কের সূত্র তোমরা জানো, সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার ডিভাইডেড বাই এন। কিন্তু আমরা এই সূত্রটা আমাদের অঙ্কের ক্ষেত্রে ইউজ করবো না। আমরা যেটা ইউজ করবো সবচেয়ে সহজ যে সূত্রটা, সেটা হচ্ছে দেখো সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস এক্স বার স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে। অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে জাস্ট এটা কেটে দিবা, তাহলে সামেশন এক্স স্কোয়ারের মান কত? 3864। আর এক্স এন কত এখানে? 1 2 3 4 5 6 7 8 8। ঠিক একইভাবে এক্স বার কত? আমরা এক্স বার জানি না, এক্স বারটা করি 10 20 10 যোগ 20 যোগ 30 10 যোগ 20 যোগ 5 যোগ 15 যোগ 25 যোগ 18 যোগ 30 যোগ 35, 158। সামেশন এক্স হচ্ছে 158, তার মানে অতএব এক্স বার সমান সমান 158 ডিভাইডেড বাই 8, তার মানে 158 ভাগ 8 সমান হচ্ছে তোমার 19.75। এই হচ্ছে তোমার হচ্ছে মিন বা গাণিতিক গড়। তোমরা জানো 19.75 তাহলে স্কোয়ার। এবার আমরা 3864কে আমরা যেটা করব 8 দিয়ে ভাগ করি, আমরা পেলাম 483। 19.75 গুণন 19.75 কত আসে? 390, 390.063। সো আমরা বিয়োগ করি, মাইনাস 483 কত আসে? 92.94। এটা কি আসলে? এটা হচ্ছে আমাদের ভেদাঙ্ক। আমরা যদি এই ভেদাঙ্ককে বর্গমূল করি কী পাবো? অতএব পরিমিত ব্যবধান সমান সমান রুট ওভার ভেদাঙ্ক, তার মানে হচ্ছে রুট 92.94। তার মানে আমরা রুট 92.94 যদি করি, যে মানটি পাবো 9.64, এই হচ্ছে আমার পরিমিত ব্যবধান। তার মানে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা তথ্য যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এক্স, আমরা এক্স স্কোয়ার বের করছি, দুইটাই যোগ করছি, এক্স বার নির্ণয় করছি, সূত্রের মধ্যে মান বসেছি। এই সূত্র দিয়েই তোমরা এই পরিমিত ব্যবধান বা ভেদাঙ্কের জনিত যে কোনো ধরনের অঙ্ক আসলে এই সূত্র ব্যবহার করবা। এটা তোমাদের জন্য ভালো হবে এবং তোমাদের অঙ্ক মেলানোর জন্য এই সূত্রটা বেশ ইফেক্টিভ। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, এখন আমরা তোমার হচ্ছে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আমরা বেশি বাড়াবো না, আজকে আমরা একটা শ্রেণীকৃত উপাত্তের পরিমিত ব্যবধানের অঙ্ক করে আমাদের ক্লাসটা শেষ করব। তো আমার মনে হয় এটা তোমরা মোটামুটি পরিষ্কার। এখন আমরা শ্রেণীকৃত উপাত্তের অঙ্ক করব। শ্রেণীকৃত উপাত্তের আমরা একটা ছোট্ট, বেশি বড় করব না, বড় করলে করা যাবে না। ধরো একইভাবে এটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে গণসংখ্যা। ওকে, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। সো দেখো 10, 20, 30, 5, 15, 5, 15, 25। ঠিক আছে, তার মানে আমরা এই শ্রেণী হচ্ছে ক্লাস, গণসংখ্যা হচ্ছে এফ। তো আমরা যখন শ্রেণীকৃত উপাত্তের জন্য করব তখন আমাদের বাড়তি যেটা লাগবে এটা হচ্ছে কোয়েশ্চেন। বাড়তি কী করতে হবে আমাদেরকে? ফার্স্টে আমাদেরকে একটা এক্স বের করতে হবে বা শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে, দেন আমাদেরকে এফ এক্স বের করতে হবে, দেন এফ এক্স স্কোয়ার বের করতে হবে, শেষ, আর কিছু লাগবে না। এক্স কীভাবে বের করো? শ্রেণীর মধ্যবিন্দু 15, 25, 35, 45, 55, 65। এফ এক্স কি? এফ ইন্টু এক্স, 10, 15, 150, 20, 25, 500, 35, 30 তোমার হচ্ছে 1050, 35 গুণন 30, 1050, 5 45 তোমার হচ্ছে 225, 15 গুণন 55 তোমার হচ্ছে কত আসে? 825, আর 25 গুণন 65 তোমার আসতেছে হচ্ছে 25 গুণন 65 আসতেছে 1625।
ওকে, এখন হচ্ছে এফ ইন্টু এক্স স্কোয়ার, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। দেখো এফ এক্স স্কোয়ার না, কিন্তু এফ ইন্টু এক্স স্কোয়ার, স্কোয়ারটা আছে কিন্তু এক্সের উপরে। অনেকে ভুল করে কি এফ এক্সকে স্কোয়ার করে দেয়, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে এফ ইন্টু এক্স স্কোয়ার মানে 10 গুণন 15 স্কোয়ার, 20 গুণন 25 স্কোয়ার, তাই তো? তার মানে 10 গুণন 15 স্কোয়ার মানে 225, তার মানে এখানে হবে 2250, 25 25 625, 625 গুণন 20 কত হয় 12500। দেন 35 35 হচ্ছে তোমার 1225 গুণন হচ্ছে 30, 36750। ঠিক একইভাবে তোমার 45 গুণন 45 গুণন 5 10125, 15 গুণন 55 গুণন 55 45375। এরপরে হচ্ছে 25 গুণন 65 গুণন 65 1,05,625, 5,625। এবার আমরা একটা কাজ করি, এটা যোগ করব শুধু, দেখো কত আসে। 550 যোগ 12,500 যোগ 36,750 যোগ 10,125 যোগ 45,375 যোগ 105,625, 2,12,625, 2,12,625। আর এখানে তোমার হচ্ছে এফ এক্স, সামেশন এফ এক্স হচ্ছে তোমার 150 যোগ 500 যোগ হচ্ছে 1050 যোগ হচ্ছে তোমার 225 যোগ 825 যোগ 1625। এখান থেকে আমরা পেলাম 4,375। ওকে, সো আমাদের মূল যে কাজ সেটা শেষ। এখন একইভাবে আমরা তোমার হচ্ছে শুধু এক্স বারটা বের করবো। অতএব এক্স বার সমান সমান আমরা জানি 4,375 ভাগ হচ্ছে তোমার কত, আমরা এখানে 105, এন হচ্ছে 105, যোগ করলে দেখবে 105ই আসবে, 160 65 105। হ্যাঁ ঠিক আছে। এখান থেকে আমরা তোমার হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে 4,375কে আমরা যদি 105 দিয়ে ভাগ করি আমরা পেলাম হচ্ছে 41.67। ওকে, এখন দেখো যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এখন আমরা এটাকে একটু কাজ করি। তোমার 41.67 আসছে। হ্যাঁ, এখন আমরা মূল সূত্রটা লিখি। আমরা জানি সিগমা স্কোয়ার সমান সমান সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস এক্স বার স্কোয়ার। সো এফ এক্স স্কোয়ারের মান কত তোমরা জানো 2,12,625, এন এর মান কত 105, আর এক্স বার এখানে তোমরা পেয়েছ 41.67 স্কোয়ার। সো আমরা একটু ভাগ করি, 2,12,625 ভাগ হচ্ছে 105, এখান থেকে আসলো 2025 মাইনাস 41.67 গুণন 41.67 আসলো কত আমাদের 1736.39। আমরা এটা বিয়োগ করি, যেটা দেখি 2025কে বাদ দেই 288.611। ওকে, এটা হচ্ছে আমাদের তাহলে ভেদাঙ্ক। এটাকে যদি আমরা রুট করি, অতএব সিগমা সমান সমান রুট ওভার 288.611 সমান সমান হচ্ছে তোমার রুট 288.611 সমান সমান হচ্ছে 16.99। এই হচ্ছে তোমার আমার পরিমিত ব্যবধান। আমার মনে হয় বিষয়টা তোমরা পরিষ্কার, এবং খেয়াল করে দেখবে আমি কিন্তু একই সূত্র কাজে লাগাইছি। আমরা ভেদাঙ্ক যখন বের করলাম অচেনিকৃত উৎপাদের ক্ষেত্রে এই সূত্রই কাজে লাগাইছিলাম, শুধুমাত্র এফটা আমি নতুনভাবে এখানে অ্যাড করছি। তো আমার মনে হয় এখন তোমরা বিষয়টা মোটামুটি পরিষ্কার। এখন আমরা আর তোমার হচ্ছে আজকে আর সামনে যাব না, পরবর্তী দিন আমাকে তোমরা জানাবা যে তোমাদের আর ক্লাসের দরকার আছে কিনা, সে অনুযায়ী আমি ক্লাস নিব। আদারওয়াইজ তোমাদের কোর্সটি শেষ হয়ে গেছে, তোমরা আমাকে সমস্যা হলে মেসেঞ্জারে নক করবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।